অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও রক্তে হিমোগ্লোবিন নিয়ে এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে বেগম জিয়া রিপোর্টের অপেক্ষায় মেডিকেল বোর্ড। বিদেশে নিয়ে সুচিকিৎসার দাবি মির্জা ফখরুলের। দেশটি বেগম খালেদা পুত্র অসুস্থ, তিনি হাসপাতালে আছেন। এখন যে জিনিসটা সবচেয়ে বড় প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে বিদেশে চিকিৎসা করার আপনার অবস্থা তৈরি করা। চিকিৎসার জন্য তিনি জামিনযোগ্য, জামিন পেতে পারেন, তার গণতান্ত্রিক অধিকার। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এসএসসি পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্রের ফাঁদ, গুজব ছড়িয়ে সামাজিক মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। মহামারী কাটিয়ে পরীক্ষা শুরু হবে। ৭২ ঘন্টা পর ধর্ষণ মামলা না নিতে পর্যবেক্ষণ দেয়া বিচারকের ক্ষমতা কেড়ে নিলেন প্রধান বিচারপতি। নিয়ম মেনে পদক্ষেপ জানালেন আইনমন্ত্রী। সবার জন্য সতর্ক বার্তা। টেকনিক্যাল থেকে খামারবাড়ি পর্যন্ত 20 টাকা ভাড়া নিল। ঢাকায় মানা হচ্ছে না বাসে সিটিং সার্ভিস বন্ধের নির্দেশনা। বেশি ভাড়া আদায়ের অভিযোগ। মোবাইল কোর্টের তদারকিতেও থামানো যাচ্ছে না দৌরাত্ম্য। সিসিইউতে বেগম খালেদা জিয়া। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ায় তাকে সকালে সিসিইউতে নেওয়া হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। এদিকে বিদেশে নিয়ে আবারও সুচিকিৎসার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়া সহ বেশ কিছু জটিলতার কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শনিবার সন্ধ্যায় ভর্তি করা হয় এভার কেয়ার হাসপাতালে। রাতে অবস্থার আরও অবনতি হলে নেওয়া হয় করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে। জানা গেছে হাসপাতালে ভর্তির পর বেশ কয়েকবার বমি করেছেন বিএনপি নেত্রী। এরপরই তাকে নেওয়া হয় সিসিইউতে। এরই মধ্যে বেশ কিছু পরীক্ষা করা হয়েছে, যার রিপোর্ট হাতে এলেই বেগম জিয়ার চিকিৎসায় গঠিত 10 সদস্যের মেডিকেল বোর্ড পরবর্তী সিদ্ধান্ত নেবেন। গত 12 অক্টোবর জ্বরসহ নানা সমস্যা নিয়ে দ্বিতীয়বারের মতো হাসপাতালে ভর্তি করা হয়েছিল বেগম খালেদা জিয়াকে। এরপর 27 দিন চিকিৎসা শেষে গত 7 নভেম্বর বাসায় ফেরেন তিনি। 6 দিন না পেরোতেই তৃতীয়বারের মতো আবারও হাসপাতালে ভর্তি হলেন তিনি। এদিকে অনলাইনে এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আবারও বিদেশে চিকিৎসার দাবি তোলেন। হাসপাতালে জীবন মরণ নিয়ে তিনি সংগ্রাম করছেন। আমরা বারবার বলেছি, এবং এটা তার রাইট, অধিকার, এটা কোনো দয়া নয়, তার গণতান্ত্রিক অধিকার। এটা চিকিৎসার জন্য তিনি জামিনযোগ্য, জামিন পেতে পারেন। এর আগে গত 10 এপ্রিল করোনায় আক্রান্তের পর সংক্রমণ পরবর্তী জটিলতায় সে মাসের 27 তারিখ প্রথমবারের মতো হাসপাতালে ভর্তি করা হয় বেগম জিয়াকে। সেবার 53 দিন ভর্তি ছিলেন তিনি। জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির 2 মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাদণ্ড হয় বিএনপি নেত্রীর। এরপর 2020 সালের 25 মার্চ শর্ত সাপেক্ষে 17 বছরের সাজা স্থগিত করে মুক্তি দেয়া হয় তাকে। এরপর 3 দফায় মুক্তির মেয়াদ বাড়ানো হয় সাবেক এই প্রধানমন্ত্রীর। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। করোনার বাধা কাটিয়ে শুরু হলো 2021 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। দীর্ঘদিন পর পরীক্ষায় বসতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। কেন্দ্রে কেন্দ্রে স্বাস্থ্যবিধি মানাতে নানা পদক্ষেপ নেওয়া হলেও অভিভাবকদের মাঝে ছিল উদাসীনতা। এদিকে সুষ্ঠুভাবে পরীক্ষা হচ্ছে দাবি করে শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্ন ফাঁসের চেষ্টা হলে কিংবা গুজব ছড়ালে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। কোভিড-19 কারণে 2021 সালের এসএসসি পরীক্ষা নিয়েছিল নানা অনিশ্চয়তা। নির্ধারিত সময়ের 8 মাস পর রোববার শুরু হলো বহুল প্রতীক্ষিত এই পাবলিক পরীক্ষা।
দীর্ঘদিন পর পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তবে সময় ও মানবন্টন নিয়ে জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। যদি 3 ঘন্টা সময় পেতাম সেক্ষেত্রে আমরা শেষ করতে পারতাম, কিন্তু এক্ষেত্রে যেহেতু 1.5 ঘন্টা, সুতরাং দেখা গেছে অনেকে শেষ করতে পারেনি। প্রশ্ন একটু কঠিন হয়েছে, বাট মোটামুটি ভালো ছিল। আসলে অনেক ভয় ছিল, এত দিন পর পরীক্ষা দিব, আর স্কুলেও তো ওরকম কোনো এক্সাম হয়নি। পরীক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মানলেও উদাসীন ছিলেন অভিভাবকরা। কেন্দ্রের সামনে ভিড় না করতে অভিভাবকদের বারবার অনুরোধ করা হলেও তাতে কর্ণপাত করেননি তারা। সময়টা কম তো আমরা টেনশনে চলে আসছি। আসলে টেনশনের কারণে তো এটা নির্দেশনা মানতে পারছি না। আবেগের ব্যাপার তো, বাচ্চারা আসছে, সব অভিভাবকরা আসছে, সবাই একটা আনন্দ পাচ্ছে। পরিদর্শনে এসে শিক্ষামন্ত্রী জানান সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে পরীক্ষা। প্রশ্ন ফাঁসের আশঙ্কা উড়িয়ে দিয়ে বলেন গুজব ছড়ালে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। যারা গুজব ছড়াবে কিংবা প্রশ্নপত্র ফাঁসের কোনো রকমের অপচেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাইরে অভিভাবকেরা যেখানে দাঁড়াচ্ছেন সেখানে হয়তো স্বাস্থ্যবিধি সেভাবে তারা মানছেন না। আগামী 23 নভেম্বর শেষ হবে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা। সব অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে শুরু হলো 2021 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। জীবনের গুরুত্বপূর্ণ এই পাবলিক পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা উজ্জ্বল ভবিষ্যতের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন, এমনটি বলছেন সংশ্লিষ্টরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত কথা বলতে স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী শাকির আহমেদ। যাচ্ছি তার কাছে। শাকির, আপনার রিপোর্টটি দেখলাম এবং আমরা যেমনটা জানি সেটা হচ্ছে যে প্রায় 1.5 বছর পর প্রথম কোনো বড় পাবলিক পরীক্ষা হলো এবং সেখানে প্রায় 22 লাখ পরীক্ষার্থী অংশ নিয়েছেন। পরীক্ষা শুরুর আগে অনেক শঙ্কা ছিল, অবশেষে শুরু হয়ে স্বস্তি আমরা দেখতে পাচ্ছি। যে বিষয়টি জানার সেটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসির থেকে কিন্তু কিছু নির্দেশনা দেয়া ছিল। মন্ত্রী মহোদয় বললেন যে অভিভাবকদের এক্ষেত্রে অনীহা তিনিও দেখতে পাচ্ছেন। সার্বিক পরিস্থিতি নিয়ে যদি বলেন কেমন দেখছেন? রাব্বি, শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে যে ধরনের নির্দেশনা দেওয়া হয়েছিল, হল কর্তৃপক্ষ বা কেন্দ্রের পক্ষ থেকে কিন্তু সেগুলো পালন করার চেষ্টা করা হয়েছে। আমি যদি আপনাকে বলতে চাই যে শতভাগেই সেগুলো পালন করা হয়েছে। এমনকি শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ, কেন্দ্র থেকে বের হওয়া, পরীক্ষার হলে অবস্থান, সব ক্ষেত্রেই কিন্তু সরকার নির্দেশিত যে স্বাস্থ্যবিধি রয়েছে সেগুলো তারা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করেছেন। তবে একটি ব্যতিক্রম ছিল, যেমনটি শিক্ষামন্ত্রী বলেছেন যে প্রতিটি কেন্দ্রের সামনেই কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে যারা অভিভাবক আসেন তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে দূরে অবস্থান করার জন্য বলা হয়েছিল। তারা কিন্তু সেটি মানেননি। তারা বলেছেন যে তাদের সন্তানদেরকে তারা নিয়ে এসেছেন, এটি তাদের প্রথম পাবলিক পরীক্ষা। সেই ক্ষেত্রে তাদের সেই আবেগের জায়গা থেকে বা শিক্ষার্থীরা স্বল্প সময় পরীক্ষায় অংশগ্রহণের পর হারিয়ে যেতে পারেন এমন আশঙ্কা থেকে কিন্তু তারা কেন্দ্রের কাছাকাছি অবস্থান করেছেন বা জটলা পাকিয়েছেন বলে তারা দাবি করেছেন। আরেকটি বিষয় আপনাকে বলে রাখতে চাই যে অধিকাংশ কেন্দ্রেই কিন্তু সেই অভিভাবকদের বসার জন্য বা সামাজিক দূরত্ব রক্ষা করে অবস্থানের জন্য সেই জায়গাটুকু নেই। সেজন্য ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছিল পরীক্ষা কেন্দ্রের 200 গজের মধ্যে যেন পরীক্ষার্থী ছাড়া কেউ অবস্থান না করে, কিন্তু সেটি আসলে অভিভাবকরা কোনোভাবেই মানেননি। শেষ পর্যন্ত তারা কিন্তু পুরো সময়টাতে সেই স্কুলের চারপাশে জটলা পাকিয়েছিলেন। শাকির, আপনি যে বলছিলেন যে আসলে যতগুলো নির্দেশনা ছিল তা কতটা মানা হচ্ছে এই বিষয় নিয়ে, আমরা যদি একটু তথ্যগত পরিসংখ্যানে যাই, কোন বোর্ডে কতজন পরীক্ষার্থী অংশ নিলেন এবং তার হারটা যদি একটু বিস্তারিত বলেন। জি রাব্বি, আমরা যদি তথ্যচিত্রের মাধ্যমে দেখতে চাই যে এসএসসি এই সমমানের পরীক্ষা যেটি শুরু হয়েছে আজ 14 নভেম্বর থেকে এবং এই পরীক্ষাটি চলবে 23 নভেম্বর পর্যন্ত। পাশাপাশি এবার শিক্ষা মন্ত্রণালয় এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সংক্ষিপ্ত সিলেবাসে যেহেতু স্বল্প সময়ের পরীক্ষা, সেক্ষেত্রে খুব দ্রুত সময় অর্থাৎ আগামী 30 দিনের মধ্যে, পরীক্ষা শেষ হওয়ার 30 দিনের মধ্যেই কিন্তু সেই ফলাফলটি প্রকাশ করা হবে। আপনাকে যদি আমি বলতে যাই যে সারা দেশে 9টি সাধারণ শিক্ষা বোর্ড, পাশাপাশি মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড সহ মোট 11টি শিক্ষা বোর্ডের অধীনে 22,27,113 জন পরীক্ষার্থী কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল। যদিও আমরা পরবর্তী তথ্যচিত্রে দেখবো যে আসলে সেই পরীক্ষার্থীরা ওই জায়গাটি আমাদের জানতে চাওয়া সেটি হচ্ছে আমরা কিন্তু করোনার সময় স্কুল এবং পড়ালেখা সঠিকভাবে যেটি হওয়ার কথা অনেকটাই বন্ধ এবং অনেক বাধা প্রাপ্তি হয়েছে এবং সেখানে বিশেষজ্ঞরা অনেক সময় ঝরে পড়ার কথা বলছিলেন। তো আপনারা এখন কি দেখছেন যে আসলে এসএসসি পরীক্ষার্থী কতজন বা সেই শতাংশের হারটা কত, কেমন ঝরে পড়লো?
রাব্বি, আপনাকে যদি সেগুলো তথ্যচিত্রের মাধ্যমে দেখাতে চাই আমরা যে কোন বোর্ডে আসলে কি পরিমাণ শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ঢাকা শিক্ষা বোর্ডে উপস্থিত ছিলেন 884 জন শিক্ষার্থী। শতাংশের হিসাবে সেটি 0.69%, পাশাপাশি চট্টগ্রাম বোর্ডে 194 জন, যেটি শতাংশের হিসাবে 0.68%, রাজশাহীতে 463 জন, যেটি শতাংশের হিসাবে 0.58%, পাশাপাশি বরিশালে আমরা দেখতে পাচ্ছি যে 112 জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন, যেটি শতাংশের হিসাবে 0.73%, পাশাপাশি সিলেট বোর্ডে রয়েছেন 148 জন শিক্ষার্থী অনুপস্থিত, যেটি শতাংশের হিসেবে 0.74%, পাশাপাশি আমরা যদি পরবর্তীতে দেখতে যাই যে দিনাজপুরে রয়েছেন 597 জন শিক্ষার্থী অনুপস্থিত, যেটি 0.77%, পাশাপাশি সবচেয়ে বেশি যে অনুপস্থিতির সংখ্যা সেটি কুমিল্লা বোর্ডে, সেটি হয়েছে 607 জন শিক্ষার্থী, শতাংশের হিসাবে সেটি 1.14%, পাশাপাশি ময়মনসিংহ শিক্ষা বোর্ডে 312 জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন, যেটি শতাংশের হিসাবে 0.78%, এবং যশোর বোর্ডে 171 জন, যেটি শতাংশের হিসাবে 0.47%। আমরা যদি সর্বমোট অনুপস্থিতির চিত্রটি আপনাকে দেখাতে চাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো সর্বমোট 3548 জন শিক্ষার্থী আসলে এই পরীক্ষায় অনুপস্থিত ছিলেন, শতাংশের হিসেবে সেটি 0.73%। খুব একটি বেশি নয়। শিক্ষা সংশ্লিষ্ট যারা সাধারণত আমরা প্রত্যেক বছরের পরীক্ষাগুলোতে এমনটাই দেখে থাকি। অনুপস্থিতির বিষয় নিয়ে বলছিলেন, পরীক্ষা হলেই কিন্তু অসুবিধা পায় বা অন্যান্য নানা ভিন্নধর্মী অবলম্বন করার কারণে কিন্তু বহিষ্কারের ঘটনা ঘটে থাকে। আজকের পরীক্ষা এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা? রাব্বি, আপনি জানেন সাধারণত যে কারণগুলোতে বহিষ্কার হয়ে থাকেন তার মধ্যে একটি অন্যতম হচ্ছে প্রশ্ন ফাঁস বা পরীক্ষার হলে অনাকাঙ্ক্ষিত আচরণ। সেগুলোর জন্য এবার সেই বহিষ্কারের সংখ্যাটাও কিন্তু খুবই কম। আমরা দেখতে পাচ্ছি পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন 2 জন, যেটি দিনাজপুর এবং বরিশাল শিক্ষা বোর্ডে, পাশাপাশি কক্ষ পরিদর্শকের দায়িত্বে যারা ছিলেন তারা দায়িত্বে অবহেলার জন্য 2 জন কক্ষ পরিদর্শক বহিষ্কৃত হয়েছেন বলে আমাদের কাছে তথ্য রয়েছে। তো আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, যেহেতু শিক্ষামন্ত্রী থেকে শুরু করে বোর্ডের চেয়ারম্যান সবাই কিন্তু বলেছেন যে এবার প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই, তবে একটি চক্র প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়েছে। সেই প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে একটি চক্র বিপুল পরিমাণ অর্থ কিন্তু হাতিয়ে নিয়েছে। তবে শিক্ষামন্ত্রী বলেছেন কেউ প্রশ্ন ফাঁসের চেষ্টা বা গুজব ছড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এবং সেই যারা গুজব ছড়িয়েছে তাদেরকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে। সহকর্মী ধ্রুব ব্যানার্জির একটি প্রতিবেদন রয়েছে, এ নিয়ে সেই প্রতিবেদনটি দেখে আসতে চাই। মোবাইলে গেম খেলতে গিয়ে সাইবারের অন্ধকার জগতে পা রাখে কলেজ পড়ুয়া আল রাফি টুটুল। সামাজিক মাধ্যমে গড়ে তোলে বিভিন্ন নামকাওয়াস্তে প্রশ্ন ফাঁসের গ্রুপ। চলমান মাধ্যমিক পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের টার্গেট করে সামাজিক মাধ্যমে ফাঁদ পেতেছিল আরও কয়েকটি চক্র। প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিত চক্রটি। প্রশ্ন আউট হয় বা এরকম কিছু লেখা এসএসসি এইচএসসি, তো এগুলোর ওই নিয়ে পোস্ট দেখার পরে আমি নিজেও মানে এরকম ভাবি যে আমিও একটা গ্রুপ খুলি মেসেঞ্জারে, তো এরপর পোস্ট দেওয়ার পরে মানুষ আমার মেসেজ দেয় যে প্রশ্নের জন্য। আমি ওনাদের টাকার কথা বলে, কোশ্চেন দেওয়ার কথা বলে ওনাদের থেকে টাকা নিয়ে ওনাদের ব্লক করে দিই। শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে ঢাকা, গাজীপুর ও নেত্রকোনা থেকে একাধিক চক্রের 3 সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয় মোবাইল ফোন, নগদ টাকা। ব্রিফিংয়ে পুলিশ জানায় প্রায় 4 বছর ধরে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। পাপাজি খেলায় পটু আল রাফি ওরফে টুটুল সাইবার সংক্রান্ত বিভিন্ন অপরাধে বেশ দক্ষ। তাদের কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য পরীক্ষার্থী এবং অভিভাবকদেরকে প্রাথমিকভাবে 500 টাকা থেকে 5000 টাকা সদস্য ফি আদায় করে নেয়। পরীক্ষার কেন্দ্রে প্রশ্ন বহনকালে দায়িত্বশীল যে কোনো ব্যক্তি তাদেরকে কৌশলে প্রশ্ন দিয়ে দিবে এবং সেই প্রশ্নের ছবি তুলে তাদেরকে পাঠানো হবে। চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কিনা এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। গাজীপুরের পুবাইল, টঙ্গী। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। 3 জন প্রতারক। গোলাম রাব্বি, আমরা প্রতিবেদনটি দেখলাম যে আসলে প্রশ্ন ফাঁসের গুজব যারা ছড়িয়েছেন তাদেরকে ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করেছেন। ধ্রুবর রিপোর্টে যেটা উঠে এসছে সেটি হচ্ছে যে কেবল গুজব যারা ছড়িয়েছে, প্রশ্ন তো ফাঁস হয়নি, একই সাথে তাদের আটকও করা হয়েছে। খুবই ভালো একটি খবর। কিন্তু একটি বিষয় আলোচনায় আনা দরকার, সেটি হচ্ছে কর্তৃপক্ষ খুব জোর গলায় বলছেন এবং সেটি সত্য যে প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই। কেন বলছেন? তারা এতটা সুরক্ষা কিভাবে নিচ্ছেন বা কি পদ্ধতি অবলম্বন করছেন?
রাব্বি, আপনি জানেন গত কয়েক বছর ধরে কিন্তু সেই প্রশ্ন ফাঁসের যে প্রক্রিয়া এটি খুবই মামুলি বিষয় হয়ে দাঁড়িয়েছিল। পরবর্তীতে সরকার এমনকি শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কঠোর অবস্থানে যাওয়া হয়েছিল এবং শিক্ষামন্ত্রী, সরকারের সংশ্লিষ্ট যারা আছেন তারা কিন্তু বলেছেন যে দেশে জঙ্গি বা মাদক কারবারিদেরকে যেভাবে নির্মূল করা হয়েছে ঠিক প্রশ্ন ফাঁসের সঙ্গে বা জালিয়াত চক্রের সঙ্গে যারা জড়িত তাদেরকেও সেভাবে নির্মূল করা হবে। এই ধরনের কঠোর হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি প্রশ্ন ফাঁসের যে ব্যবস্থার দুর্বলতা ছিল সেটিকেও কিন্তু সরকার, শিক্ষা মন্ত্রণালয় এমনকি বোর্ডের পক্ষ থেকে সেটিকেও শক্ত করা হয়েছে। এবার থেকে শুরু করে গত বছর প্রতি বছরই কিন্তু সেই কঠোর মনিটরিং ব্যবস্থার মধ্যে কিন্তু সেই প্রশ্ন প্রণয়ন থেকে শুরু করে প্রশ্ন কেন্দ্রে পাঠানোর প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়েছে। এমনকি আপনি অবশ্যই জানেন যে এবার কিন্তু প্রতিটি কেন্দ্রেই একাধিক সেট প্রশ্ন পাঠানো হয়েছে এবং পরীক্ষার খুব কম সময় আগে, পরীক্ষা শুরু হওয়ার অল্পক্ষণ আগেই লটারির মাধ্যমে আসলে কোন সেটে পরীক্ষা হবে সেটি নির্ধারণ করা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু প্রশ্ন ফাঁসের কোনো ধরনের সুযোগ থাকছে না। তবে একটি চক্র গুজব ছড়িয়ে কেবল অভিভাবক এবং যারা অসাধু শিক্ষার্থী আছেন তাদেরকে প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। শাকির, আসলে এটি একটা আশাবাদের কথা। আমরা যদি একটু দেশের বাইরের আলোচনায় যাই, দেশের বাইরেও কিন্তু দুটি দেশে এসএসসি পরীক্ষা হচ্ছে, একটি হচ্ছে সৌদি আরব আর একটি হচ্ছে বাহরাইন। সেখানকার কোনো তথ্য কি আপনার কাছে আছে কিনা? রাব্বি, কোভিড-19-এর কারণে দেশে যেরকম পরীক্ষা বন্ধ ছিল বা যথাসময়ে অনুষ্ঠিত হয়নি, পাশাপাশি দেশের বাইরের যে কেন্দ্রগুলোতে সাধারণত পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে সেগুলোও কিন্তু বন্ধ ছিল। তবে সরকারের উদ্যোগে প্রবাসী বাংলাদেশিরা যেখানে আছেন, বিশেষত মধ্যপ্রাচ্যে যে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি থাকেন তাদের কথা চিন্তা করে কিন্তু সেই দুটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে এই দুটি কেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা কোনো ধরনের অসাধু উপায় অবলম্বন সহ কোনো ধরনের ব্যতিক্রম। শাকির, আমরা সবশেষ যদি একটি বিষয় নিয়ে আসতে চাই যে পুনর্বিন্যাস করে এবং সংক্ষিপ্ত সিলেবাসে এবার পরীক্ষা হচ্ছে, সেক্ষেত্রে ফলাফল কিভাবে নির্ধারণ করা হবে এবং ওই ফলাফল শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা? রাব্বি, আপনাকে যে বিষয়টি প্রথমে বলে রাখতে চাই যে গত বছর কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অটোপাস দেওয়ার পর শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের হীনমন্যতা ছিল যে তারা কি আবারও সেই এসএসসি 2021-এ অটোপাস পেতে যাচ্ছেন কিনা। সরকারের পক্ষ থেকে এমনকি শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের সেই হীনমন্যতার বিষয়টি বিবেচনা করে পাশাপাশি কোভিড পরিস্থিতির কারণে যে নির্দিষ্ট সংখ্যক ক্লাস অনুষ্ঠিত হয়নি সেটিকে বিবেচনায় নিয়ে সমন্বিত একটি সবার কাছে গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে বাংলা, ইংরেজি এমনকি আইসিটি, তথ্য প্রযুক্তি যে বিষয়টি রয়েছে সেই বিষয়টিকে বাদ দিয়ে সায়েন্স, আর্টস, কমার্স অর্থাৎ তিনটি বিভাগে বিভক্ত করে সেই তিনটি করে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং এটির ভিত্তিতেই শিক্ষার্থীদের সেই ফলাফলটি নির্ধারণ করা হবে। এবং শিক্ষার্থীরা বলছেন যে অটোপাসের যে বিষয়টি রয়েছে সেই অটোপাসের বিষয়টি থেকে তারা মুক্তি পেয়েছেন, পাশাপাশি সামনের দিনগুলোতে হয়তো তারা পূর্ণ সিলেবাস সেই পড়াশোনা করে বা পূর্ণ ক্লাস শেষ করে তারা তাদের সেই শিক্ষা কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে পারবেন। শাকির, আলোচনা অংশ নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এসএসসি ও সমমানের পরীক্ষা এবং এক্ষেত্রে প্রশ্ন ফাঁসের গুজবের বিস্তারিত নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাকির আহমেদ। সাগরের নীল জলে দুরন্ত ডলফিন। কক্সবাজারের বঙ্গোপসাগরে ডলফিনের রাজত্ব নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। 72 ঘন্টা পর ধর্ষণ মামলা না নেয়ার পর্যবেক্ষণ দেয়া বিচারকের ক্ষমতা কেড়ে নিয়েছেন প্রধান বিচারপতি। বিচারক বেগম মোসাম্মদ কামরুন নাহারকে কর্মস্থল থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। এ ঘটনা সবার জন্য সতর্ক বার্তা বলে উল্লেখ করেছেন আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল। আইনমন্ত্রী বলেন, ওই বিচারক তার বক্তব্যের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ভুল বার্তা দিয়েছেন। 72 ঘন্টা পর ধর্ষণ মামলা নেওয়া যাবে না। বনানীর রেন্ট্রি হোটেলে 2 শিক্ষার্থী ধর্ষণ মামলার 5 আসামির খালাসের রায়ে এমন পর্যবেক্ষণ দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম মোসাম্মদ কামরুন নাহার। বিচারকের এমন পর্যবেক্ষণের পর উঠে সমালোচনার ঝড়। প্রতিবাদে রাস্তায় নামে নানা সংগঠন। রোববার সকালে সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় বিচারক কামরুন নাহারের ক্ষমতা সাময়িক প্রত্যাহারের কথা। এ বিষয়ে সচিবালয়ে গণমাধ্যমকে আইনমন্ত্রী জানান, রায়ে আইনশৃঙ্খলা বাহিনীকে যে নির্দেশনা দেওয়া হয়েছে তা সংবিধান পরিপন্থী। এই বক্তব্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি একটা ভুল নির্দেশনা দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে
এই ব্যবস্থা গ্রহণটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল, সেই জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটাও সম্পূর্ণ আইনানুগভাবেই কিন্তু সেটা এগিয়ে যায়। বিচারকের বিরুদ্ধে নিয়ে ব্যবস্থা সবার জন্য সতর্ক বার্তা বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল। উনি ওনার এখতিয়ারের বাইরে যে কাজ করেছেন এবং তার এই কাজের ফলে আমাদের যে বিচার যে ব্যবস্থা এখানে কিন্তু একটা জটিলতা সৃষ্টি হতে পারে। এটা সবসময় এটা বার্তা, যে কোনো কাজ করতে গেলে উনি কেউ যদি অন্যায়ভাবে কোনো অর্ডার দেন বা কোনো কিছু করেন সেটা কিন্তু একটা তদন্তের মাধ্যমে এটা নিষ্পত্তি করা হয়। এদিকে আদালতে গেলেও সর্বোচ্চ আদালতের নির্দেশনা হাতে পাওয়ায় বিচারকের চেয়ারে বসেননি কামরুন নাহার। এর আগেও এই বিচারককে শোকজ করেছিলেন আপিল বিভাগ। সে সময় তার বিরুদ্ধে জামিন স্থগিত থাকার পরও আসামিকে জামিন দেওয়ার অভিযোগ উঠেছিল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পরিবহন মালিক নেতারা ঘোষণা দিলেও রাজধানীতে মানা হচ্ছে না বাসে সিটিং সার্ভিস বন্ধের নির্দেশনা, নেওয়া হচ্ছে বেশি ভাড়া। বিআরটিএর মোবাইল কোর্ট ও মালিক পক্ষের যৌথ অভিযানেও থামানো যাচ্ছে না চালক সহকারীদের দৌরাত্ম্য। নৈরাজ্য থেকে মুক্তির দাবি জানিয়েছেন নগরবাসী। টেকনিক্যাল থেকে খামারবাড়ি পর্যন্ত হচ্ছে 20 টাকা ভাড়া নিল। এটা কি 20 টাকা ভাড়া? তাহলে আপনি তো 20 টাকা নিলেন, আমি তো আপনাকে 20 টাকা দিচ্ছি, আমি তো আপনাকে 20 টাকা দিচ্ছি, আপনি 20 টাকা নিলেন। যাত্রী আর বাস কন্ট্রাক্টরের এমন তর্কের শেষে হার মানতে হয় যাত্রীদেরই। সিটিং সার্ভিস বলি তো নাই, আমরা 4 থেকে ভাড়া নিতেছি। লোকাল সার্ভিস যদি হয় তাহলে তো ভাড়া কমার কথা, 70 টাকা থেকে কমার কথা না। কমার্শালি গেলে সেই হিসাবে ভাড়া নেবে। ও তো আগে সিটিং এর হিসাব করে তো 95 টাকা ভাড়া বাড়াইছে। লোকাল সিটিং সার্ভিসে ভাড়াই নিচ্ছে, আগে বাড়ানো তো 65 টাকা, এখন বাড়ানো 90 টাকা। আপনার শ্রীপুর তো নাইতে টাকায় যে টাকারে প্রকাশ করে দেন জনগণের কাছে, যেন আমরা ন্যায্য ভাড়াটা দিতে পারি। কথা ছিল রোববার থেকে চলবে না সিটিং সার্ভিস, থাকবে না ওয়েবিল, অথচ সেই নির্দেশনা যেন মানছে না কেউই। সর্বনিম্ন ভাড়া 10 টাকা হলেও গেট লক সিটিংয়ের নামে দিতে হচ্ছে দ্বিগুণ। ভাড়াটা তো বেশি নেয়, এখানে খামার বাড়ি থেকে যদি আসাদ গেট 15 টাকা ভাড়া নেয়, স্টুডেন্ট ভাড়া কাটবে না। তার কথা হলে সরকারকে বলেন, আমাকে বলার দরকার নেই, আমার ভাড়া আমি নিব। এদিকে কলাবাগান এলাকায় বিআরটিএর অভিযানে ছিলেন মালিক পক্ষ। মোবাইল কোড শুনিয়ে যেন সিটিং সার্ভিস হয়ে যায় লোকাল। এই জায়গায় স্টিকার উঠাইতেছি, সিটিং সার্ভিস আসিল তো এখন সিটিং সার্ভিস হয়েছে তাই উঠাইতেছি। তবে কর্তৃপক্ষের সেই গতানুগতিক আশ্বাস শিগগিরই শৃঙ্খলা ফিরবে নগরের গণপরিবহনে। স্টেপ বাই স্টেপ কাজ করতেছি, ভাড়া নিশ্চিত করার চেষ্টা করতেছি চার্ট অনুযায়ী। আমাদের মেইন ফোকাস হলো এখন চার্ট অনুযায়ী ভাড়া নিশ্চিত করা। দেন সেকেন্ড হলো সিটিং সার্ভিস, গেট লক সার্ভিস থাকতে পারবে না। ভাড়ার চার্টে যেটা দেওয়া আছে তার থেকেও বেশি আদায় করছে। বিভিন্ন অনিয়ম আমার কাছে পরিলক্ষিত হয়েছে এবং আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। একে তো বাড়তি ভাড়া, তার উপর সিটিং সার্ভিসের এমন বোঝা থেকে দ্রুত মুক্তি চান নগরবাসী। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। টি-20 বিশ্বকাপের হাই ভোল্টেজ ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাট করছে নিউজিল্যান্ড। এখনো পর্যন্ত কিউইদের সংগ্রহ 4 উইকেটে 148 রান। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে দুবাই আছেন রিপোর্টার নিয়ন মুহাইমিন। সরাসরি যাচ্ছি তার কাছে। নিয়ন, রাব্বে, কেন উইলিয়ামসন শো দেখছেন পুরো দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এইমাত্র তিনি আউট হয়ে গেছেন, তবে আউট হওয়ার আগে তিনি যা করে গেছেন সেটা নিউজিল্যান্ডকে কিন্তু অনেকটাই এগিয়ে দিয়েছে ফাইনালে। নিউজিল্যান্ড আজ টসে হারবার পরে ব্যাটিংয়ে নেমেছিল মার্টিন গাপটিল এবং ডেরিল মিচেল। শুরুটাও কিন্তু দুর্দান্ত হয়েছিল, বিশেষ করে মার্টিন গাপটিল কিন্তু উড়ন্ত একটা সূচনা এনে দিয়েছিলেন। পাওয়ার প্লের প্রথম 3 ওভারে বেশ ভালোভাবে এগিয়েছিল নিউজিল্যান্ড, কিন্তু পরবর্তীতে প্যাট কামিংস এবং অ্যাডাম জাম্পা আসবার পরে কিন্তু রানটা অনেকটা স্লো হয়ে যায় নিউজিল্যান্ডের এবং বেশ মন্থর গতিতে এগোতে থাকে। উইলিয়ামসনও যখন এসেছিলেন তিনিও বেশ ধীরে সুস্থেই কিন্তু শুরু করেছিলেন। আমরা দেখেছি প্রথম 10 ওভারে মাত্র 57 রান সংগ্রহ করতে পেরেছিল নিউজিল্যান্ড, কিন্তু তারপর থেকে কিন্তু উইলিয়ামসন যেভাবে ব্যাটিং করেছেন এখন পর্যন্ত দুর্দান্ত, মানে এক কথায় অসাধারণ। পুরো টুর্নামেন্ট জুড়ে উইলিয়ামসন কিছুটা নিষ্প্রভ ছিলেন। দলের প্রয়োজনে যখন নেমেছেন তখন খুব বেশি রান প্রয়োজন ছিল না, তাই তার রানগুলো খুব একটা বড় হয়নি, ধীরস্থির রান ছিল। টি-20-র জন্য সেরকম মারকুটে ব্যাটিং আমরা তার মধ্যে থেকে দেখিনি, তাই তাকে নিয়ে একটা শঙ্কা কিন্তু ছিল। কিন্তু তিনি প্রমাণ করে দিয়েছেন যে দিন শেষে তিনি যে বড় ম্যাচের ব্যাটসম্যান, প্রেশারের তারা খুব ভালো খেলেন এবং সেটা তিনি ফাইনালে প্রমাণ করেছেন। এবং ফাইনালে যখন দলের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তাকে, তখনই কিন্তু তিনি জ্বলে উঠেছেন এবং এক কথায় অস্ট্রেলিয়ার বোলিং লাইন আপকে গুড়িয়ে দিয়েছেন। তার ব্যাটিংয়ের কথা যদি বলি, তিনি একেবারে খুব সহজ একটা পদ্ধতি অবলম্বন করেছিলেন। বিপক্ষ দলের সবচেয়ে দুর্দান্ত যিনি বোলিং করছিলেন মিচেল স্টার্ক, অর্থাৎ এই টিমের যিনি লিডার বোলিং ইউনিটের, তাকে তিনি আক্রমণ করেছেন এবং তাকে একেবারে টার্গেট করে আক্রমণ করার কারণে কিন্তু মিচেল স্টার্ক একেবারে ছত্রভঙ্গ হয়ে গেছেন।
তার আমরা দেখেছি 3 ওভারে 40-এর বেশি রান তিনি কনসিভ করেছেন। একই ধরনের একটা ইনিংস কিন্তু আমরা দেখেছিলাম ওয়েস্ট ইন্ডিজ যখন টি-20 চ্যাম্পিয়ন হয়েছিল, শ্রীলঙ্কার বিপক্ষে ল্যাসিথ মালিঙ্গাকে মার্লন স্যামুয়েলস এভাবে আক্রমণ করেছিলেন এবং চ্যাম্পিয়ন হবার পর তিনি যখন সংবাদ সম্মেলনে এসেছিলেন, স্যামুয়েলস কিন্তু বলেছিলেন যেটা তিনি ইচ্ছে করে টার্গেট করে করেছেন যাতে বোলিং ইউনিটটাকে ছত্রখান করে দেওয়া যায়। উইলিয়ামসনকে আজকে অনেকটাই সেরকম করে আমরা দেখেছি ব্যাটিং করতে। এই মুহূর্তে উইলিয়ামসন আউট হয়ে গেছেন, টিম সেইফার্ট আছেন, পরবর্তীতে জিমি নিশাম নামবেন। নিউজিল্যান্ড আরও কিছু রান যদি করতে পারে তাহলে ফাইনালটা কিন্তু বেশ জমজমাট হবে, এখন পর্যন্ত বলাই যায় রাব্বি। তো এই ছিল দুবাই থেকে আমার কাছে সবশেষ। টি-20 বিশ্বকাপের ফাইনালের সবশেষ নিয়ে দুবাই থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী নিয়ন মুহাইমিন। খুলনার রূপসা পাইকারি মাছ বাজারে বেড়েছে সব ধরনের মাছের সরবরাহ। শীত মৌসুম শুরু হওয়ায় পুকুর, খাল, বিল ও ঘেরে পানি কমে যাওয়ায় বিভিন্ন প্রজাতির দেশি সহ সামুদ্রিক মাছের সরবরাহ প্রচুর, তবে দেখা কম ইলিশের। এতে দামও আকাশ ছোঁয়া। খুলনা থেকে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আব্দুল হালিম। ভোরের আলো ফুটতেই ক্রেতা বিক্রেতার হাঁকডাকে সরগরম হয়ে ওঠে খুলনার রূপসা পাইকারি মাছ বাজার। জেলার বিভিন্ন জায়গা থেকে মাছ আসতে শুরু করে এই বাজারে। বিভিন্ন প্রজাতির দেশি মাছের সরবরাহ ছিল চোখে পড়ার মতো, বিশেষ করে রুই, কাতলা, ভেটকি, তেলাপিয়া, পাঙ্গাস, কই, পাবদা মাছে ছিল ক্রেতাদের বেশ আগ্রহ। তবে মাছের বাজারের দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। গতকালকের তুলনায় আজকে মাছের দাম একটু বেশি। ভোলা মাছ আগে কিনতাম 150 টাকা কেজি, আর 220 টাকা 30 টাকা কেজি। মাছের দাম আসলে একটু বেশি হয়ে গেছে। মাছের দাম এত বাড়তি বেড়ে গেছে যে আমরা মাছ কিনে ব্যবসা করতে পারতেছি না। আমরা 3 দিন ধরে আইছি, 3 দিন ধরে মাছ বেচতে পারতেছি না। এদিকে বিক্রেতারা বলছেন গত কয়েকদিনের তুলনায় মাছের দাম কিছুটা কম। পানি কমে যাওয়া ও জেলেরা সমুদ্রে যেতে পারায় মাছের সরবরাহ বাড়ায় দাম কমেছে বলে দাবি তাদের। সামুদ্রিক মাছের দাম গত সপ্তাহ এই সপ্তাহে অনেক কম আছে, যেহেতু বাজারে ট্রলিং এর মাছ আসছে এই জন্য দামটা কম। আগের থেকে একটু আমদানি বেশি আছে বিধায় একটু রেট কম। ইলিশের সরবরাহ কম থাকলেও অন্য মাছের সরবরাহ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ব্যবসায়ী নেতারা। আমাবস্যা পূর্ণিমার সময় যখন মাছ আসে তখন একটু বেশি মাছ পাওয়া যায়। খুলনার রূপসা পাইকারি মাছ বাজারে 2 শতাধিক আড়তদার রয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। সীমান্তে হত্যা ভারতের জন্য লজ্জার বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। দুই দেশের সরকার প্রধানের মধ্যে মারাত্মক অস্ত্র ব্যবহার না করার সিদ্ধান্ত হলেও তা না মানাও দুঃখজনক বলে উল্লেখ করেন মন্ত্রী। ঢাকায় হতে যাওয়া IORA বৈঠক নিয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। 16ই ডিসেম্বর বিজয় দিবস উদযাপনে ভারতের রাষ্ট্রপতি আসার বিষয়টি নিশ্চিত করেছেন একে আব্দুল মোমেন। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও কূটনৈতিক পর্যায়ে প্রচুর আলোচনা হলেও ভারতের পক্ষ থেকে আচরণের কোনো উন্নতি হয়নি। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সীমান্তে হত্যা ভারতের জন্য লজ্জার বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। দুই সরকার প্রধান এবং দুই দেশের বিভিন্ন পর্যায়ে এটা সিদ্ধান্ত হয়েছে যে আমাদের সীমান্তে আমরা কোনো হত্যা দেখতে চাই না, কিন্তু সময় সময় এগুলো হচ্ছে। আমি এটা প্রায় বলে থাকি, এটা আমাদের জন্য দুঃখজনক এবং ভারতের জন্য লজ্জার বিষয়, কারণ এটা আমরা সিদ্ধান্ত নেওয়ার পরে এটা হয় কেন। এদিকে 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস উদযাপনে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ অংশগ্রহণ করতে আসার বিষয়টি নিশ্চিত করেন পররাষ্ট্রমন্ত্রী। আমন্ত্রণ জানানো হয়েছে ভুটানের রাষ্ট্রপতিকেও। ভারতের রাষ্ট্রপতি আসবেন অবশ্যই। সোমবার থেকে ঢাকায় শুরু হতে যাওয়া ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন IORA নিয়ে সংবাদ সম্মেলনটির আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। 12টি দেশের মন্ত্রী ও 23 দেশের ডেলিগেটদের অংশগ্রহণে ভারত মহাসাগরের সম্পদ সর্বোত্তম উপায়ে ব্যবহার নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে 22তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। রাজধানী ঢাকার আর্মি স্টেডিয়ামে প্রথম দিন চলে বাছাই পর্বের খেলা। সকাল থেকে রিকার্ভ নারী ও কম্পাউন্ড পুরুষ ইভেন্টের বাছাই অংশ নেন আর্চাররা, যেখানে ক্যারিয়ার সেরা 637 স্কোর করে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছেন দিয়া সিদ্দিকী। কম্পাউন্ড পুরুষে নেওয়াজ আহমেদ রাকিব 700 স্কোর করে নবম হয়েছেন। তার চেয়ে 1 পয়েন্ট কম করা আশিকুজ্জামানের অবস্থান একাদশ। এছাড়াও এদিন আশিক সোহেল রাকিব জুটির সমন্বিত স্কোর 2018 সালের জাতীয় রেকর্ড ভাঙে। এবারের আসরে অংশ নিচ্ছে 16টি দেশ।
কক্সবাজার সমুদ্রের নীল জলরাশিতে খেলছে ডলফিনের দল। উপকূলের কাছাকাছি ছুটাছুটিতে ব্যস্ত 25 থেকে 30টি ডলফিন। কখনো ডুব দিচ্ছে, আবার কখনো সাঁতার কাটছে। শীত মৌসুম শুরুর আগেই এ দৃশ্য চোখে পড়ছে। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। শীত মৌসুম শুরু হলেও এখনো তেমন শীত পড়েনি সৈকত শহর কক্সবাজারে। তবে আমূল পরিবর্তন এসেছে প্রকৃতিতে। বালিয়াড়িতে ফুটেছে ফুল, ফুলে বসে খেলছে ভোমরা। সাগরে নেই উত্তাল ঢেউ, চারদিকে শুধু শীতল সাগর। পাল্টেছে সাগরের পানির রঙও। প্রকৃতির এমন রূপ বদলে সৈকতের উপকূলের কাছাকাছি দেখা মিলছে ডলফিন দলের। প্রাণীটি দাপাদাপি করছে সৈকতের নীল জলরাশিতে। কখনো দু একটা করে, কখনো দল বেঁধে সাগর জলে সাঁতার ডুবা খেলায় মাতছে ডলফিন। সাগরের সঙ্গে যাদের সখ্যতা তারাও বলছেন শীত মৌসুমে মাছ চলে আসে সাগরের কিনারায়। তাই ডলফিনও মাছ শিকারে আসে সমুদ্র উপকূলের খুব কাছাকাছি। মোবাইলটা নিয়ে অনেক দূর থেকে মোবাইল নিয়ে আমি জুম করে ওই ডলফিনের নানা ধরনের খেলতেছে ওই সিনটা আমি নিছি। ডলফিনগুলো আসে হচ্ছে যখন পানি এখানে পরিষ্কার হয়ে যায়। শীতের সময় যখন ছোট ছোট মাছ ধরার জন্য এখানে বিচের কাছাকাছি চলে আসে। আর পরিবেশবাদী সংগঠনের নেতারা বলছেন দূষণ হতে সমুদ্রকে রক্ষা করা গেলে সামুদ্রিক প্রাণীর বিচরণ বাড়বে। আবর্জনা আর দূষিত পানি না হলে কিন্তু এইসব ডলফিনকে আমরা কিন্তু সবসময় কিন্তু সমুদ্র সুখে দেখতে পারবো। স্তন্যপায়ী এই প্রাণীটি বহু জাতের হয়, তবে সমুদ্র উপকূলে দেখা যায় মূলত শুশুক জাতের ডলফিন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও রক্তে হিমোগ্লোবিন কম নিয়ে হাসপাতালের সিসিইউতে বেগম জিয়া। রিপোর্টের অপেক্ষায় মেডিকেল বোর্ড। বিদেশে নিয়ে চিকিৎসার দাবি মির্জা ফখরুলের। এসএসসি পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্রের ফাঁদ। গুজব ছড়িয়ে সামাজিক মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। মহামারী কাটিয়ে পরীক্ষা। এই ছিল রাতের সময়। সঙ্গেই থাকুন সময়ের।